রাধে 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 রাধে। আজ আপনাদেরকে নিয়ে যাব গোকুল, মথুরা ও বৃন্দাবন দর্শনে। প্রত্যেকের ঘরেই রয়েছে ছোট্ট গোপাল, তবে এই ছোট্ট গোপালের জীবনের বিভিন্ন লীলা রয়েছে এই গোকুল, মথুরা ও বৃন্দাবন জুড়ে ছড়িয়ে। সেই সমস্ত লীলা ক্ষেত্রগুলিকে স্বচোখে দর্শন করার সুযোগ পেয়েছিলাম আমরা। আমাদের সেই আধ্যাত্মিক অনুভবই আজ আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে কিভাবে পৌঁছবেন, কোন স্টেশনে নামতে হয়, বৃন্দাবন মথুরা দর্শন করার জন্য কোন কোন জায়গায় বা দর্শন করবেন, কখন কোন জায়গায় গেলে ঠিক হবে, কখন কখন কোন কোন মন্দির খোলা, সমস্ত ইনফরমেশন থাকবে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি সোনার তাল গাছের সামনে। প্রচন্ড ভিড়, এখানে মাথা থেকে টুপি খুলে নিয়ে চলে গেল। এখন মোটামুটি 4:45 মতো বাজে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে আগ্রা ক্যান্ট স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে মথুরা জংশনের জন্য। চলুন যাওয়া যাক। কলকাতা থেকে মথুরা কি করে পৌঁছবেন চলুন সেটা জেনে নেওয়া যাক। কলকাতার আশেপাশে যে কটি বড় বড় স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশন থেকে খুব বেশি ট্রেন নেই মথুরা জংশন যাওয়ার। বেশিরভাগ ট্রেনই উইকলি স্পেশাল। আমি একটি ট্রেনের নাম বলছি যে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দুপুর 1:10 নাগাদ ছাড়ে, 12319। এই ট্রেনটি 20 ঘন্টা জার্নি কভার করে 9:10 নাগাদ মথুরা জংশন পৌঁছয়। এই ট্রেনটিতে স্লিপার ক্লাসের ভাড়া 615 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 1610 টাকা করে জনপ্রতি। এছাড়া আপনারা দিল্লি পৌঁছে দিল্লি থেকে প্রচুর ট্রেন বা বাস পেয়ে যাবেন মথুরা জংশন যাওয়ার জন্য। ওয়েলকাম টু মথুরা। মথুরা জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়েছিল। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওভারব্রিজ দিয়ে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে। মথুরা জংশনের বাইরে এসেছি, এসে একটা টোটো নিলাম জন্মভূমি পর্যন্ত যাব বলে। এখানে কিন্তু প্রচুর ওই টোটো অটো, যেরকম বেনারস বা যে কোনো ঠাকুরের স্থানে হয়ে থাকে, আপনাকে ছেকে ধরবে, এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, এত টাকায় নিয়ে যাবো, অত টাকায় নিয়ে যাবো। আমি কাউকেই ফোর্স করছি না, কিছুই বলছি না। বুঝে শুনে নিজের মতো করে ভালোভাবে যাচাই করে তারপর যাকে বুক করার করবেন। আমরা পার হেড 20 টাকা করে এখন জন্মভূমি পর্যন্ত যাচ্ছি। মথুরা জংশন থেকে শ্রীকৃষ্ণ জন্মভূমির ডিস্টেন্স হচ্ছে মাত্র 3.4 কিলোমিটার মতো। মথুরাতে একটা হোটেল নিয়েছি আমরা একেবারে কৃষ্ণ জন্মভূমির সামনেই। হোটেলের রুম পরে দেখাবো, কারণ আমাদের ফ্রেশ হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে 12টার পরে মোটামুটি সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। তাই এখন আমরা একটা টোটো ঠিক করে সাইট সিন করতে বেরোচ্ছি, চলুন। ফাইনালি এসে অটোতে বসলাম, অটো আমাদের ছেড়েও দিয়েছে। আমাদের আজকের প্রথম স্পট হবে হচ্ছে গোকুল। মথুরার যে হোটেল আছে এই হোটেল থেকে এই গোকুলের ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 কিলোমিটার মতো, বেশ খানিকটা দূরে। এখন কিন্তু অক্টোবর মাসের শেষ উইক, সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদার। যত বেলা বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে গরম বাড়ছে। গোকুল যাওয়ার পথে যমুনা নদীর ওপর যে ব্যারেজ রয়েছে সেই ব্যারেজে দাঁড়িয়ে আছি। এখান থেকে যমুনা নদী দেখলাম। এই যমুনা নদী দিয়েই কিন্তু কৃষ্ণের জন্মের পর বাসুদেবজি কৃষ্ণকে গোকুলে নিয়ে এসেছিলেন। যমুনা নদীর জল কতটা পবিত্র সেটা তো আমরা সবাই জানি, অবশ্যই স্পর্শ করব। তবে এখন দূর থেকে দেখে এবার আমরা গোকুলের দিকে এগিয়ে যাব। আমরা কিন্তু গোকুলে এন্টার করে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে মুরলীধর ঘাট অটো স্ট্যান্ড। অটো থেকে নেমে আমরা একটা গাইড নিলাম, 100 টাকা নিল, আমাদেরকে পুরো গোকুলধাম ঘুরিয়ে দেখাবে। চলুন। এটা হলো ভজন আশ্রম। এখানে মীরাবাই আগে ভজন করতেন। এখন বিধবারা বা ছোট মহিলারা আর কি, তারা এখানে ভজন কীর্তন করেন। এখানে কিন্তু প্রচুর বাঁদরের উৎপাত, তাই ক্যামেরা, চশমা এগুলো একটু সাবধানে রাখবেন। शंकर भगवान की जय, लड्डू गोपाल की जय, ताली बजाओ, राधे 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 राधे। हाथ करो और हंसो प्रेम से, हंसना प्रेम से, दर्शन कर लो फिर आगे चलो। এটা হলো দর্শনেশ্বর মন্দির। ছোট্ট গোপালের সাথে দেখা করতে সবার প্রথমে এসেছিলেন মহাদেব, মানে শিব ঠাকুর। তার সেই জটাধারী সাপ দেওয়া
রূপ দেখে মা যশোদা বারণ করে দিয়েছিলেন যে গোপাল তাকে দেখে ভয় পাবে, তাই গোপালের সাথে তার দর্শন হবে না। তখন শঙ্কর মহাদেব 3 দিন তপস্যা করেছিলেন, তারপর দেখা পেয়েছিলেন। তো সেই জন্যই এখানে এই শঙ্কর মহাদেবের মন্দির। এটা হলো নন্দচক। যখন আমাদের এখানে জন্মাষ্টমী হয়, যে আমরা হাড়ি মাটকা ফোড়া দেখি, যা করি সব কিছু এখান থেকেই হয়। আর এটা হচ্ছে একটা মেন জায়গা বলা যেতে পারে এখানকার, মানে গোকুলের। এখান থেকে 4-5টা রাস্তা ভাগ হয়ে গেছে, বিভিন্ন রাস্তায় বিভিন্ন হিস্ট্রি আছে। তো চলুন আমরা আমাদের গাইডের পেছন পেছন যাই। এই দরজাটার নাম ছিল চন্দ্রমা দুয়ার। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নন্দধামে। এখানে নন্দজির কুলদেবী শীতলা মাতার মন্দির রয়েছে, যে শীতলা মাতার কাছে মাতা যশোদা মানত করে কৃষ্ণকে পেয়েছিলেন। এখানে মানত করেও আপনারা যেতে পারেন, বলছে 11 মাসের মধ্যে নাকি মানত সম্পূর্ণ হয়, সেটা আলাদা কথা। চলুন ভেতরে দর্শন করে আসি, তবে ভেতরে ক্যামেরা ফোন কোনো কিছুই অ্যালাউ নেই। চলুন। নন্দের বাড়ি দেখে বেরোচ্ছি। আচ্ছা, নন্দের বাড়ি নিয়ে কিন্তু ভীষণ বিতর্ক রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্ন সময় বলে নন্দের বাড়ি ছিল। যেহেতু আমরা কোনো কিছুতেই ঘাড় পাতিনি, ওনারা অনেক কিছু বলছিল, ট্রাস্টে টাকা দিতে বলছিল, তারপরে দোলনা দোলাতে বলছিল, তাই জন্য আমাদের যে গাইড দাদা সে আমাদেরকে মাঝপথে ছেড়ে রেখে চলে যাচ্ছে, বলছে এই দুটোই নাকি দেখানো ছিল। যাই হোক, ঠিক আছে, আমরা এখন অটোর দিকে ফিরে যাচ্ছি আস্তে আস্তে। গোকুলধাম ঘোরা শেষ, এখন যাচ্ছি রামান রেড্ডির দিকে। গোকুল থেকে রামান রেড্ডির দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার। এখন আসলাম হচ্ছে গোকুলের গোশালাতে। এর ভেতরে তো এন্টার করতে দেয় না, আপনাদেরকে বাইরে থেকে দেখতে হবে। অনেক অটোওয়ালাই কিন্তু দাঁড়াচ্ছেন, আমাদের ড্রাইভার দাদাকে বললাম, ড্রাইভার দাদা দাঁড়িয়ে গেল। তো আপনাদেরকে একটু দেখায় গোশালাটা। দেখুন কত গরু এখানে, দেখুন। এলাম হচ্ছে রামান রেতিতে। রেতি মানে হচ্ছে বালি। এই বালিতে বলা হয় কৃষ্ণ তার সখাদের নিয়ে বলরামের সাথে গড়াগড়ি খেয়েছিলেন। তো তারপর থেকে এখানে যত ভক্ত আসে তারাও এই বালিতে গড়াগড়ি খায়। তো আমরা সেটা দেখতেই যাচ্ছি, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। এই প্রচণ্ড গরমেও বালিতে গড়াগড়ি খাচ্ছে দেখুন ভক্তরা। কি অসম্ভব ভক্তি! এই সমস্ত জায়গায় আসলে মনে এক আলাদাই ভক্তিভাব উদ্ভব হয়। কি সুন্দর লাগছে, কত ভক্ত সমাগম হয়েছে এবং প্রত্যেকে বালিতে লোটর পোটর খাচ্ছে রীতিমতো। রামান রেতির ঠিক সামনেই রয়েছে হরিণালয়। এখানে আপনারা হরিণদের খাবার দাবার খাওয়াতে পারেন। প্রচন্ড গরম, তাই একটু লেবু জল খাবো। বাঁদর চলে এসেছে রাহুলের পায়ের সামনে অলরেডি। তো এখন এসছি 84 খাম্বা বলে একটা জায়গা। এখানে কিন্তু প্রচন্ড বাদরের উৎপাত, সমস্ত কিছু সাবধানে রাখবেন, নাহলে কেড়ে নিয়ে চলে যাবে। এই যে দেখুন, চুরাশি খাম্বা। এই 84টা যে স্তম্ভ রয়েছে, বলা হয় যে এই 84টা স্তম্ভ প্রদক্ষিণ করলে নাকি 84 ক্রোশ প্রদক্ষিণ করার যে পূর্ণ তা পাওয়া যায়। এখানে বেশ সুন্দর পুজো টুজো হচ্ছে, আমরা দর্শন করলাম। এবার আমরা আবার নিচে অটোর দিকে চলে যাব। মন্দিরের বাইরে কিন্তু ডালাও কিনতে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এই ডালা সংগ্রহ করে ভেতরে পুজোও দিয়ে নিতে পারেন। এসব কিतना करके है? 20 है, 30 है, 50 है, 3 तरह का है। अच्छा, रबड़ी है, कलाकंद, अच्छा, लस्सी माखन, আচ্ছা, কালাকান্দ, লস্যি আর মাখন। मलाई रबड़ी है। মার শৈলী লস্যি নিল, পার গ্লাস 50 টাকা করে নিল। আর আমি নিলাম রাবড়ি। এই রাবড়ির দাম নিল হচ্ছে 40 টাকা। এখন ট্রাই করব হচ্ছে মালাই রাবড়ি। আমরা যে 84 খাম্বার মন্দিরটায় দর্শন করতে গেলাম তার বাইরে এই দোকানটা। মালাই রাবড়িটা মাস্ট ট্রাই, হেভি খেতে, হেভি খেতে, মানে লস্যির থেকে এটা অনেক গুণ বেটার খেতে।
এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে। যমুনা নদীর তীরে এই ঘাটটি অবস্থিত। এই ঘাটে কথিত আছে যে যশোদা মা জামা কাপড় কাচতে আসতেন, তখন ছোট্ট গোপালকে পাড়ে বসিয়ে রাখতেন। একদিন যশোদা মা খেয়াল করলো ছোট্ট গোপাল মাটি থেকে কিছু নিয়ে মুখে দিচ্ছে। তো যশোদা মা এসে গোপালকে বলল, তুমি কি মাটি খাচ্ছ? তখন ছোট্ট গোপাল উত্তর দিল, না মা, আমি মাটি খাইনি। যশোদা মা বলল, তাহলে মুখ খোলো, আমি পরীক্ষা করব। মুখ খোলার পরে মানে ছোট্ট গোপাল যখন মুখ খুললো, হা করলো, তখন তার মুখের মধ্যে যশোদা মা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এবং লক্ষ্মীনারায়ণের মূর্তি দর্শন করলেন। এই দর্শন করার পর যশোদা মা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই ঘাটে এই গল্পের জন্যই এই ঘাটটা বিখ্যাত, যেহেতু এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন করিয়েছিলেন মাকে, তাই জন্য এই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট। এই ঘাটে একটি মন্দির আছে, যে মন্দিরে প্রসাদ স্বরূপ মাটির ডেলা চড়ানো হয়। আমরা ঘাটটা ভালোভাবে ঘুরি, এখানে বেশ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, একটু বসি, ফটো টটো তুলি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আপনারা এই যে যমুনা নদীর জলে মাছ, কচ্ছপ দেখতে পাবেন। তবে আমি একটা দুটো ছোট ছোট কচ্ছপ দেখতে পেলাম। এই কচ্ছপকে খাওয়ানোর জন্য কিন্তু বাইরে খাবারও বিক্রি হচ্ছে। এখানে কিন্তু যমুনা নদীতে রাইডও হয়, এখন আপাতত দেখছি বন্ধ আছে। আর এখানে দেখুন সবাই স্নান করছে। প্রসাদ বিক্রি হচ্ছে, মাটির প্রসাদ 20 টাকা, 50 টাকা আর 100 টাকা। এখানেই কিন্তু একমাত্র আপনারা মাটির প্রসাদ দেখতে পাবেন। মন্দির দর্শন হয়ে গেছে, এখন গুটি গুটি পায় আমাদের যেখানে অটো পার্কিং করেছিল সেখানে যাব। গোকুলে আমাদের আজকের শেষ স্পট হচ্ছে উখাল বান্ধান। উখাল মানে হচ্ছে একটা শক্ত কোনো জাতি টাতি টাইপের জিনিস আর কি, যেটার সাথে যশোদা মা দুষ্টু গোপালকে বেঁধে রাখতো তার ওড়না দিয়ে বা দড়ি দিয়ে পেটের সাথে। সেই উখাল বান্ধানটা মানে সেই যেটাতে বেঁধে রাখতো আর কি, সেই শক্ত ওই খাম্বার জিনিসটা আর কি, সেটা এখানে ভেতরে রয়েছে। গোকুল থেকে ঘুরে আমরা মথুরা আবার চলে এসেছি ফিরে। এবার মথুরার যে কৃষ্ণের জন্মভূমি রয়েছে তার সামনে একটা রেস্টুরেন্টে খেতে ঢুকেছি। ভেজ থালি নিয়েছি, পার থালি 200 টাকা করে নিয়েছে। অনেক কিছু দিয়েছে, তাই আমরা দুটো থালি নিয়েছি যাতে 3 জনে শেয়ার করে খেতে পারি, কারণ একটা থালি একজনের পক্ষে খাওয়া অসম্ভব ব্যাপার। থালিতে ভাত দিয়েছে, এখানে পাঁপড় আছে, পাঁপড়ের নিচে দিয়েছে বাটার রুটি, শসা, পেঁয়াজ আর হচ্ছে আচার, আর এখানে আছে আলু জিরা, ডাল আছে, পনির, আর এখানে দিয়েছে বুন্দি রায়তা। খাবারের টেস্ট অলমোস্ট যদি সব কিছু দেখতে যায় মোটামুটি ভালোই, খারাপ না। 200 টাকা হিসাবে এতটা খাবার সত্যি ওয়ার্থ ইট। আচ্ছা, আমরা যে রেস্টুরেন্টে খেতে ঢুকেছিলাম, খাবার দাবার এখান থেকে খেতে পারেন চাইলে, বেশ ভালো খাবার। তো এই রেস্টুরেন্টটা পড়বে হচ্ছে মেন রোড থেকে সোজা এগিয়ে আসবেন কৃষ্ণ জন্মভূমির দিকে, বাঁ সাইডে রেস্টুরেন্টটা পড়বে। রেস্টুরেন্টের নাম হচ্ছে বেবিলন। তো এখানে কিন্তু রুমও অ্যাভেলেবেল আছে। আমি এখানে রুমের ভাড়া জিজ্ঞাসা করছিলাম, বললো যে 2240 টাকা, যে এসি রুম, ডিলাক্স ক্যাটাগরির রুম। যদি আপনারা বুকিং করতে চান আমি ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তবে আমি নাম্বারটা দিচ্ছি ঠিকই, আপনারা যখন রুম বুকিং করবেন তখন কিন্তু যাচাই করে নেবেন। আমরা তো যে দোকান থেকে খেলাম আপনাদের দেখালাম, এছাড়াও কিন্তু এখানে প্রচুর পরপর দোকান আছে। মেন রোড থেকে কৃষ্ণ জন্মভূমির দিকে এন্টার করতে গেলে কিন্তু আপনারা প্রচুর রেস্টুরেন্ট পাবেন, পরপর খাবারের দোকান আছে, হোটেল আছে, সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। কৃষ্ণ জন্মভূমির যে গেটটা তার ঠিক অপোজিট সাইডেই হচ্ছে আমাদের হোটেল কেশব প্যালেস গেস্ট হাউস। এই হোটেলটা আমরা স্পট বুকিং করেছিলাম, ফলে ওনারা আমাদেরকে যে কার্ড প্রোভাইড করেছিল তাতে এই হোটেলের যে ফোন নাম্বার ছিল সে ফোন নাম্বারটিতে এখন ফোন যাচ্ছে না, তাই এই ভিডিওটাতে আমরা কোনো ফোন নাম্বার প্রোভাইড করতে পারছি না। তবে কম বাজেটে হোটেলটা খুব একটা খারাপ ছিল না, আপনারা চাইলে স্পট বুকিং করতেই পারেন। আর ঘরটা বেশি বড় না, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা এখনো দেখিনি, ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা অক্টোবর মাসের শেষ উইকের দিকে এসেছি। এসি দিয়ে ভাড়া নিয়েছে হচ্ছে 1200 টাকা। মথুরা বৃন্দাবনে যেহেতু সমস্ত মন্দিরই প্রায় দুপুর 12টার পর 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে, আমরা গোকুল থেকে ঘুরে মথুরায় ফিরে লাঞ্চ করে রুমে চলে এসেছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ওই 4:15 মতো বাজে। এখন আমরা বেরোচ্ছি মথুরার যে কটা জায়গা দেখার আছে সেগুলো ঘুরে দেখব বলে। চলুন আপনারাও আমাদের সাথে মথুরা ঘুরে দেখবেন। হোটেলের সামনে থেকে একটা টোটো নিলাম, কংসের কেলা পর্যন্ত যাব, মানে কংসের কারাগার পর্যন্ত যাব। এই কংসের কারাগার, দ্বারকাদেশ মন্দির আর বিশ্রাম ঘাট, এই জায়গাগুলোতে কিন্তু অটো যায় না। এই জায়গাগুলো যাওয়ার জন্য আপনাকে টোটোই নিতে হবে। তো একটা জায়গাতে নামলেই 3টে জায়গা কাছাকাছি আপনারা ঘুরে নিতে পারবেন।
আমাদেরকে কোন একটা জায়গায় নামিয়ে দিল, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে প্রচুর বাঁদরের উৎপাত। আমরা সকালবেলায় যে গোকুলে ঘুরতে গেছিলাম একটা অটো রিজার্ভ করে, পুরো গোকুলটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিল। সেখানে আমাদের অটো ভাড়া পড়েছিল হচ্ছে 650 টাকা, প্রায় 850 টাকা 900 টাকা এরকম বলছিল। আমরা বার্গেনিং করে লাস্ট পর্যন্ত 650 টাকায় ঠিক করেছি। এখানে টোটো অটো সমস্ত কিছুই অ্যাভেলেবেল। আপনারা বার্গেনিং করে নিজেদের ইচ্ছা খুশি মতো টোটো অটো বুক করে নিতে পারেন। আমরা একটা বোট ঠিক করলাম, 200 টাকায় আমাদেরকে দ্বারকাধীশ মন্দিরে প্রথমে নিয়ে যাবে, তারপরে বিশ্রামঘাট দেখাবে, তারপরে ঘুরিয়ে নিয়ে ছেড়ে দেবে। এখন আমরা দ্বারকাধীশ মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছি। আমাদেরকে যমুনার ঘাটে নামিয়ে দিয়েছে, সেখান থেকে বেশ খানিকটা ওপরের দিকে উঠে তারপরে দ্বারকাধীশ মন্দির। চলুন যাওয়া যাক। একটি বেশ জমজমাট বাজারের মধ্যে মন্দিরটি অবস্থিত। বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে তবে মন্দিরে প্রবেশ করতে হলো। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে মন্দিরটি এত সুন্দর। মন্দিরের কারুকার্য আমার অনেকটা রাজস্থানী আদলের মনে হলো। মন্দিরের ভেতরটা অন্য সমস্ত মন্দিরের মতনই শান্ত এবং মনকে পবিত্র করে দেওয়ার মতো। ভীষণ ভালো লাগলো দ্বারকাধীশের দর্শন পেয়ে। দ্বারকাধীশের সঙ্গে এখানে রাধারানীও পূজিত হন। এই যে সামনের ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হলো যমুনা নদীর সবচেয়ে বড় ঘাট। এই ঘাটের নাম বিশ্রাম ঘাট, কারণ কংসকে বধ করার পর বলরাম এবং শ্রীকৃষ্ণ এই ঘাটে এসেই বিশ্রাম নিয়েছিলেন, তাই এই ঘাটকে বিশ্রাম ঘাট বলা হয়ে থাকে। এটা হলো গোকুল গেট। এইখানেই বাসুদেবজি কৃষ্ণকে এই জায়গা থেকেই গোকুলে নিয়ে প্রবেশ করেছিলেন যমুনা নদী ক্রস করে। দেখুন কত পাখি। আমরাই খাবার কিনলাম, দাদাকে বললাম দিতে, ওই দেখুন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এই জায়গাটা কিন্তু একদম মিস করবে না, আসবেনই, মাস্ট ট্রাই। যমুনায় নৌকা রাইড করার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে কংসের কেল্লা দেখতে। অনেকগুলো সিঁড়ি, আর এখানে না বাদর আছে, তো সবাই বলছে যে চশমা মাইক এগুলো বাঁচিয়ে রাখতে। তো আমাদের তো অভ্যেস আছে, জানেনই আপনারা, বিভিন্ন জায়গায় বাদরের হাত থেকে বাঁচার। এখানেও হয়তো বেঁচে যাব, জানি না, দেখা যাক। এই যে এরকম খাড়া সিঁড়ি, আর এই যে এখানের মেন কালপ্রিট কংস নেই, তার ছাপ ছেড়ে গেছে। এই যে হিসেব মতো মথুরাতে আমরা একটা বেলা ঘুরে দেখলাম, এত ভালো লাগলো। এখনও কৃষ্ণ জন্মভূমি দর্শন করিনি আমরা, অথচ জন্মভূমির সামনেই রয়েছি। আসলে কৃষ্ণ জন্মভূমি বেশ অনেকটা সন্ধে পর্যন্ত খোলা থাকে, তাই ভাবলাম এই জায়গাগুলো তো বন্ধ হয়ে যায়, আলো পড়ে যাওয়ার পরে যমুনাতে যদি আমরা নৌকা বিহার করি সেটারও মজা পাবো না, তাই জন্য এই দিকটা আগে করে তারপরে জন্মভূমির দর্শন করব। তবে এই হাফ বেলা আমরা মথুরাতে এত সুন্দরভাবে কাটালাম, এত ভালো লাগলো, বিশ্বাস করুন। একদিন আপনারা গোকুল আর মথুরার জন্য রাখুন, আর আরেক দিন বৃন্দাবন ঘুরুন। আমার মনে হয় তাহলে আপনাদের ট্যুর প্ল্যানটা এক্স্যাক্ট হবে। এখন ফাইনালি আমরা এসেছি শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনে। এটা হচ্ছে গেট 1। গেট 1টাই হচ্ছে আমাদের হোটেলের সবচেয়ে কাছে। এখানে প্রচুর খাবারের রেস্টুরেন্ট, কেনাকাটার দোকান, সমস্ত কিছু রয়েছে। আর এই রাস্তায় কিন্তু টোটো অটো কোনো কিছু চলাচল করে না, বাইক চলছে দেখতে পাচ্ছি। চলুন ভেতরে যাই। কৃষ্ণ জন্মভূমি বা কংসের কারাগার, যেখানে কৃষ্ণের জন্ম হয়। এই কারাগারে কৃষ্ণের জন্মদাত্রী মা দেবকী এবং পিতা বাসুদেবকে বন্দি করে রাখা হয়েছিল, এবং এখান থেকেই কৃষ্ণ তাদেরকে ছাড়িয়েছিলেন, এমনই কথিত আছে। কৃষ্ণ জন্মভূমির ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। ইভেন সেগুলো সঙ্গে করে নিয়েও যাওয়া যাবে না, সমস্ত কিছু বাইরে জমা করে তারপর যেতে হবে। কুল্লার বালি চাই নিলাম, দাম নিল 20 টাকা। যদি মন্দিরে দর্শন করতে আসেন তাহলে যতটা পারবেন কোনো কিছু না নিয়ে আসার, নিয়ে আসলে কিন্তু সমস্ত কিছু জমা করে তারপরে আপনাদেরকে ভেতরে এন্টার করতে হবে।
আচ্ছা, এখানে কিন্তু ক্লক রুমেরও ব্যবস্থা আছে। এই ক্লক রুমের ভেতরে কিন্তু আপনারা চাইলে বড় ব্যাগ নিয়ে এসেও রাখতে পারেন। বললো পার ব্যাগ 10 টাকা করে নিচ্ছে। মন্দিরের ভেতর থেকে দর্শন করে আসলাম, আর ভেতরে একটা গুহা আছে, ওটার জন্য আপনাদেরকে পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হবে। আর সেখানে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে, বেশ ভালো লাগবে গেলে। আরও একটা মন্দির দেখলাম ওপরে, সেখানে অনেক দেবদেবীর মূর্তি আছে। এছাড়াও আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মন্দির মসজিদ কিন্তু দুটোই পাশাপাশি আছে, এটা কিন্তু খুবই কম জায়গায় দেখা যায়। আর আরও একটা মন্দির দেখলাম, সেটা হচ্ছে বললো ওটা মেন মন্দির। ভেতরে কিন্তু অনেকগুলো মন্দির আছে, অনেকগুলো মন্দির। আচ্ছা, শ্রীকৃষ্ণ জন্মভূমি কিন্তু সকাল 6:30 থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, তারপরে দুপুর 1টার সময় আবার মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আবার 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, বিকেল 4টে পর্যন্ত। বিকেল 4টের পরে কিন্তু মন্দির খুলে যায় এবং আপনারা রাত 9টা পর্যন্ত দর্শন করতে পারবেন। রাত 9টার পরে কিন্তু মন্দির চত্বর পুরো বন্ধ করে দেওয়া হয়। এই দোকানটা থেকে ইডলি নিলাম, এই যে নিয়ে নিয়েছি ইডলি। 1 প্লেট ইডলির দাম নিল 50 টাকা। নিয়ে নিলাম লস্যি, বিশাল বড় একটা গ্লাসে দিয়েছে। 1 গ্লাস লস্যির দাম নিল 40 টাকা। হেভি টেস্টি। তো দুপুরবেলায় যে লস্যিটা খেয়েছিলাম অতটা ভালো ছিল না, এই লস্যিটা দারুণ খেতে, দারুণ খেতে। এই হচ্ছে দোকানের নাম। গুড মর্নিং এভরিওয়ান। মথুরাতে আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা বৃন্দাবন ঘুরে দেখব। এখন সবার আগে এসেছি কৃষ্ণ জন্মভূমির গেটের ভেতরে। অনেকগুলো দোকান আছে খাবারের, ওখানে একটা চায়ের দোকান থেকে চা খেতে। আমাদের হোটেলের বাইরেই হচ্ছে মেন রোড, একদম সামনে, মেন রোডের সামনেই হোটেল। আর এখান থেকে কিন্তু আমরা বাস পাবো বৃন্দাবনের উদ্দেশ্যে। এই হচ্ছে বৃন্দাবন যাওয়ার বাস, কিন্তু প্রচণ্ড ভিড় হবে মনে হচ্ছে। এইমাত্র বাসে উঠলাম, বাসে প্রচণ্ড ভিড়। আমরা যেখান থেকে বাসে উঠলাম এখান থেকে বৃন্দাবন যেতে বললে ওই 10 মিনিট মতো টাইম লাগবে। এই হচ্ছে বাসের অবস্থা। এই যে টিকিট কেটে নিলাম, পার হেড 20 টাকা করে নিল। মথুরা আর বৃন্দাবনের মধ্যে যে সিটি বাসটা চলে, ইলেকট্রিক বাস, এই বাসের সার্ভিস ভীষণ ভালো। আমরা বাসে করে আসলাম। আপনারা চাইলে মথুরা থেকে একটা টোটো নিয়েও ঘুরতে পারেন বৃন্দাবন। আমরা এখন এই বাস স্ট্যান্ড থেকে একটা টোটো নেব। আমার কাছে একটা লম্বা লিস্ট আছে কোন কোন জায়গা ঘুরবো। আমরা ফার্স্ট হাফে মানে 12টা পর্যন্ত যে কটা জায়গা ঘুরতে পারি ঘুরবো, বাকি আবার বাকিটা 4টের পরে খুলবে, তো 4টের পরে বাকি জায়গাগুলো ঘুরবো। তো এখন চলুন একটা টোটো নিয়ে নিই। এই টোটোটা আমরা বুক করলাম, চলুন। এসেছি দেবী কাত্যায়নী মন্দিরে। এটা হলো 51 সতীপীঠের এক পীঠ। বলা হয় যে এখানে দেবীর চুলের অংশ পড়েছিল। চলুন ভেতরে গিয়ে দর্শন করি। টোটো যখনই আপনারা ঠিক করবেন একটু দরদাম করে ঠিক করবেন, অনেক টাকা চায়। আপনারা মথুরা থেকে টোটো বুক করুন বা বৃন্দাবন থেকে, সব জায়গাতেই দরদাম করবেন। আমাদের এই টোটোটা আমাদের 8-9টা জায়গা, মানে দুপুর 12টা পর্যন্ত যে কটা মন্দির আমরা কভার করতে পারবো সে কটা জায়গা ঘোরাবে। সে কটা জায়গা ঘোরাতে উনি দরদাম করে আমরা 650 টাকায় টোটোটাকে ঠিক করলাম। আচ্ছা, বাইরে দেখছি ডালাও বিক্রি হচ্ছে। মা বললো পুজো দেবে, 100 টাকার ডালা নিচ্ছে। ভীষণ সুন্দর শান্তিভাবে দর্শন করলাম, পুজো দিলাম। দিনের শুরুটাই যখন শান্তিভাবে হয় তখন সমস্ত দিনটাই ভালো যায়। চলুন। তো এর ভেতরে যজ্ঞ করা হয়। এখানে নাকি যে যমুনা নদী আছে, সেই যমুনা নদীর যদি জল বেড়ে যায় বর্ষাকালে, সেই জল নাকি এখান পর্যন্ত চলে আসে। নেক্সট স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে গোবিন্দ দেবজির মন্দির। আর মন্দিরে ঢোকার আগে কিন্তু প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি। আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করে পুজোও দিয়ে নিতে পারেন ভেতরে। বাহ, মন্দিরটা দেখুন কি সুন্দর। 1590 খ্রিস্টাব্দে আমেরের রাজা মান সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি যখন প্রতিষ্ঠিত হয় তখন এই মন্দিরটি ছিল 7 তলা, যদিও এখন ওপরে 4টি তলাই ধ্বংস। এখন 3 তলা এই মন্দিরটি দারুণ সুন্দরের কারুকার্যের জন্য বিখ্যাত। এখন দেখতে যাচ্ছি হচ্ছে রঙ্গনাথজি টেম্পল। চলুন। একটা মন্দিরের থেকে আরেকটা মন্দিরের কিন্তু ডিস্টেন্স একদমই বেশি না। দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। ইভেন এখানে যে সমস্ত পুরোহিতরা রয়েছে তারা নিজেরাও দক্ষিণ ভারত থেকেই এসছে। এর ভেতরে আমরা সোনার তালগাছ যেটাকে বলি, বা গরুর মহারাজের যে খম্বা থাকে যার উপরে গরুর মহারাজ এসে বসেন, সোনা দিয়ে তৈরি, সেটা আপনারা দেখতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সোনার তালগাছের সামনে। 12 মণ ওজনের অষ্টধাতু এবং সোনা দিয়ে তৈরি এত সুন্দর একটা জিনিস। এবং এই মন্দিরে কিন্তু রূপোর হাতি ঘোড়াও দেখতে পাওয়া যায়। মন্দিরের যে মূল বিগ্রহ তা হলো লক্ষ্মীনারায়ণ, তা কিন্তু সোনা দিয়ে তৈরি। শীষমহলে এন্টার করার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হলো।
আমার পেছনে এই ঝকমক ঝকমক জায়গাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হলো শীষ মহল। কি সুন্দর দেখুন, রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, এখানে হনুমানজিও রয়েছেন, এখানে রাধা কৃষ্ণ রয়েছে, খুব সুন্দর। ওপরটা দেখুন, ও বাঁদর চশমা নিয়ে পালিয়ে গেছিল। একটা দোকান থেকে কচুরি নিলাম, পার প্লেট 25 টাকা করে, 2টো করে কচুরি, তার সাথে একটা কুমড়োর তরকারি দিয়েছে আর একটা ঝোল ঝোল কি একটা দিয়েছে। তো যাই হোক, ওভারঅল ভালোই খেতে। 1 প্লেট জিলিপি দাম নিল 20 টাকা। গোপীশ্বরনাথের মন্দিরে দাঁড়িয়ে আছি। কোজাগরী পূর্ণিমার দিন রাধা কৃষ্ণ এবং তার সখীরা রাসলীলায় মত্ত ছিল। সেই রাসলীলায় শিব এবং পার্বতী অংশগ্রহণ করতে এসেছিলেন। পার্বতীকে তো এন্ট্রি দিয়ে দিয়েছিল, কিন্তু শিবকে এন্ট্রি দেওয়া হয়নি। তাই রাধা তার সখীর সাথে যমুনায় স্নান করতে পাঠিয়েছিলেন মহাদেবকে, যাতে তার ভেতরে সখী ভাবের উদ্ভব হয়। জলে ডুব দিলেন মহাদেব পুরুষ হিসেবে এবং জল থেকে বার হলেন নারী হিসেবে। তারপর তিনি রাসলীলায় অংশগ্রহণ করলেন, কিন্তু কৃষ্ণ মহাদেবকে চিনতে পারলেন। তারপর থেকেই কৃষ্ণ তার সখা মহাদেবকে গোপীশ্বর নামে এখানে পূজিত করেন। বিকেলবেলায় যখন এই মন্দির খোলা হয়, তখন কিন্তু মহাদেব গোপী রূপে তার ভক্তদেরকে দেখা দেন, গোপী রূপে তাকে সাজিয়ে তোলা হয়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রাধারমন মন্দির। রাধারমন মন্দির থেকে আমরা যাব নিধিবন, দুটোর মধ্যে বেশি ডিস্টেন্স না। এখন ঘড়ির কাঁটায় সময় 10টা বেজে 9 মিনিট। একদমই বেশি হাতে টাইম নেই। আপনারা যখন ঘুরতে আসবেন, মানে যে কোনো মন্দিরে বেশিক্ষণ টাইম কাটাবেন না। প্রচুর এখানে মন্দির, সমস্ত মন্দির তো ঘোরা সম্ভব না। ভালো ভালো যে মন্দিরগুলো আছে সেগুলোই দর্শন করছি। এখন যে মন্দিরটা এসেছি সেই মন্দিরের মূল দ্বার এখন বন্ধ আছে। মন্দিরের মূল দ্বার বললো 10:30টার সময় খুলবে। রাধারমন যে মন্দিরটায় আমরা গেছিলাম, ওই মন্দিরটার মূল দ্বার তো এখন বন্ধ আছে। আপনাদেরকে বললাম নিধিবনে এসেছি। ওই মন্দির থেকে একদমই পায়ে হাঁটা দূরত্বে, ওই মোটামুটি 3-4 মিনিট মতো সময় লাগবে। জুতো খুলে রাখার জন্য পার পেয়ার 2 টাকা করে নেবে বললো। সম্পূর্ণ জায়গাটা কিন্তু সবুজ শেড দিয়ে কভার করা এবং এখানে কিন্তু পুণ্যার্থীদের সুবিধার জন্য ফ্যানও লাগানো রয়েছে। আর এইদিকে দেখুন হাজার হাজার বছর পুরনো তুলসী গাছ, যা সমস্ত নিচের দিকে ঝোঁকা রয়েছে। বলা হয় কৃষ্ণের সম্মানার্থে এই তুলসী গাছগুলো নিচের দিকে ঝুঁকে রয়েছে। মান্যতা আছে যে এই হাজার হাজার শয়ে শয়ে তুলসী গাছ কৃষ্ণের হাজার হাজার গোপিনী, যারা রাতে জীবন্ত হয়ে রাসলীলায় মত্ত হয়। এত তরতাজা, এত সুন্দর সবুজে ভরা এরকম তুলসী গাছ এর আগে সত্যিই কখনো দেখিনি। এবং এই তুলসী গাছের বিশেষত্ব হলো প্রত্যেকটি তুলসী গাছ জোড়ায় অবস্থান করে, ঠিক যেন এক জোড়া গোপিনী। এই তুলসী বন বা নিধি বন হলো বৃন্দাবনের সবচেয়ে পূর্ণ এবং সবচেয়ে রহস্যময় স্থান। এই জায়গাকে ঘিরে হাজারো হাজার গল্প রয়েছে। এই নিধি বনের রাতে প্রবেশ সবার নিষিদ্ধ এবং সন্ধ্যের যে ঘন্টার আওয়াজ পাওয়ার পর আশেপাশের বাড়ির লোকেরাও এদিকের জানলা বন্ধ করে দেয়, কারণ যে এই রাত্রিবেলায় এই নিধি বনে যদি কেউ প্রবেশ করার চেষ্টা করেছে বা করেছে, সে হয় পাগল হয়ে গিয়েছে, নইলে তার মৃত্যু ঘটেছে। বলা হয় এখানে ভগবান স্বয়ং রাত্রিবেলায় তার গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হয়। সন্ধ্যের পর যখন এই নিধিবন বন্ধ করে দেওয়া হয়, তখন নাকি বাদররাও এই স্থান ছেড়ে অন্য স্থানে পদার্পণ করে। নিধিবনের মধ্যে একটি মন্দির রয়েছে যার নাম রংমহল। বলা হয় আজও নাকি কৃষ্ণ প্রিয় সখী রাধিকাকে সাজানোর জন্য এখানে আসে। এই মন্দির যখন সন্ধ্যেবেলা বন্ধ হয়, তখন ঠাকুরমশাই পান, মিষ্টি, শাড়ি এবং সাজগোজের সমস্ত বস্তু রেখে যায় এবং খাট তৈরি করে রেখে যায়। এসে নাকি পরের দিন সকালে দেখে যেন সেই খাটে কেউ সত্যিই বিশ্রাম নিয়েছিল এবং সমস্ত জিনিসপত্র ওলটপালট রয়েছে। এই মান্যতা নিয়েই আমরাও পুজো দিলাম। এই যে প্রসাদ স্বরূপ চুড়ি আর এই সমস্ত দিল আমাকে, টিপের পাতা, আরও কি এগুলো মেহেন্দি টেহেন্দি হবে হয়তো। রাধারমন মন্দিরের ভেতরে এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে আর সব লাইন দিয়ে খাচ্ছে, খিচুড়ি দিচ্ছে। একটু আগে যখন এসেছিলাম এত ভিড় ছিল না, এখন ভিড় দেখুন শুধু। রাধারমন মন্দিরের মূল দ্বার কিন্তু খুলে দিয়েছে। প্রচণ্ড ভিড় এখানে। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে অবশ্যই হাঁটবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্সেস থাকবে।
দাঁড়িয়ে আছে যমুনা নদীর ঘাটে। এই ঘাটে কেশী রাক্ষসকে হত্যা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। তারপর থেকে এই ঘাটের নাম কেশী ঘাট। এখান থেকে যমুনা নদীতে আপনারা বোট রাইডও করতে পারেন, তবে আমরা তো কালকে বোট রাইড করেছি মথুরাতে, তাই জন্য আজকে আর করব না। আমরা বেরিয়ে যাবো এখন বাঁকবিহারী মন্দিরের দিকে, কারণ মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা কিন্তু টোটোতেই জুতোটা খুলে এসেছি, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয় মন্দিরটায়। মন্দিরে ঢোকার আগে কিন্তু মোবাইল, ক্যামেরা, মানে যাবতীয় যা কিছু আছে সাবধানে। মন্দিরে এখনো এন্ট্রি করতে পারিনি, ভিড় দেখুন। মূল মন্দিরে ঢোকার জন্য কিন্তু বিশাল বড় লাইন পড়ে গেছে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 11:39। মন্দির 12টার সময় বন্ধ হয়ে যাবে। জানি না মন্দিরের ভেতরে যেতে পারবো কি। অনেকটাই মন্দিরের সামনে চলে এসেছি, দেখা যাক দর্শন পাই কিনা। আমরা কিন্তু গেট নাম্বার 3 দিয়ে ঢুকছি। বাঁকবিহারী মন্দিরটি ভীষণ জাগ্রত। মূলত এই বাঁকবিহারীকে রাধারানী ও কৃষ্ণের মিলিত রূপ বলেই পুজো করা হয়ে থাকে। এই বাঁকবিহারীর মূর্তিটি আগে নিধিবনে পূজিত হতো, পরে এই মন্দিরে স্থাপন করা হয়। প্রচন্ড ভিড় এখানে, বাইরেও বেরোনো যাচ্ছে না। মাথা থেকে টুপি খুলে নিয়ে চলে গেল। ফার্স্ট হাফের যে সাইট সিনটা ছিল আমাদের কমপ্লিট হয়ে গেছে। সমস্ত মন্দির দেখে ফেকে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। মানে যে টোটোটা বুক করেছিলাম সেই টোটোর দাদা আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা চলে যাব মথুরা। একটু রেস্ট টেস্ট নেবো, লাঞ্চ টাঞ্চ করবো, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার আসবো বৃন্দাবনে। মথুরা থেকে বৃন্দাবনের বা বৃন্দাবন থেকে যে মথুরায় যে বাসগুলো যায় সমস্ত কিন্তু এসি বাস। আপনারা তো জানেনই মথুরাতে আমাদের হোটেলটা একদম কৃষ্ণ জন্মভূমির গেটের সামনে। এখানে তো সমস্তই ভেজ। একটা ভালো রেস্টুরেন্ট মানে মিষ্টির দোকানের খোঁজ পেয়েছি ব্রিজবাসী নামে। তো ওখান থেকে আমরা মালাই চপ নিলাম, ধোকলা নিলাম, মাঞ্চুরিয়ান নিলাম আর বাটার নান নিলাম। এগুলো দিয়েই আমরা এখন লাঞ্চ করব। এই হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, যা কোয়ান্টিটি দিয়েছে আরামসে দুজন খেয়ে নিতে পারবেন। এটার দাম নিয়েছে 195 টাকা। 2 পিস বাটার নান নিয়েছি, এটার দাম নিয়েছে মানে পার পিস হচ্ছে 55 টাকা করে। আর নিয়েছে হচ্ছে ধোকলার দাম নিয়েছে হচ্ছে 30 টাকা পার প্লেট, মানে 100 গ্রাম করে দিয়েছে। 3.5 পিস মিষ্টি দিয়েছে। মালাই চপ দাম নিয়েছে 80 টাকা। জাস্ট ইয়ামি, দারুণ খাবার, মাস্ট রেকমেন্ডেড প্লেস। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে বিকেল 4:30। এখন যাচ্ছি সেকেন্ড হাফের যে ঘোরাটা বাকি ছিল বৃন্দাবনে। ভেবেছিলাম তো মথুরা থেকে বাস নিয়ে বৃন্দাবনে যাব, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, বাস আসছিল না বলে একটা টোটোর সাথে কথা বললাম। উনি আমাদেরকে বললো হচ্ছে মথুরা থেকে বৃন্দাবনের যে লোটাস টেম্পলটা আছে সেটা ঘুরিয়ে আমাদেরকে প্রেম মন্দিরে ছাড়বে। বার্গেনিং করে লাস্ট পর্যন্ত 250 টাকায় নেমেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি লোটাস টেম্পলের সামনে। দেখুন কি সুন্দর মন্দিরটা। এই লোটাস টেম্পলের সামনেই কিন্তু একটা বৈষ্ণোদেবী মন্দিরও রয়েছে, আপনারা চাইলে সেটাও ঘুরে দেখে নিতে পারেন। আচ্ছা, ভেতরে গুহা রয়েছে, যেরকম আমরা সেই হরিদ্বারে দেখেছিলাম ঠিক সেই রকম বিভিন্ন কৃষ্ণের লীলা কাহিনী এখানে তুলে ধরা রয়েছে। কৃষ্ণ জন্ম, পুতনা রাক্ষসী বধ, কালিয়া নাগ বধ, কংসবধ লীলা। বলরাম আর কৃষ্ণ কংসকে বধ করছে। লোটাস টেম্পলের বাইরেও কিন্তু আরো কয়েকটা ছোট ছোট বেশ মন্দির রয়েছে, আর মন্দিরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও, কি সুন্দর! দেখুন ফাউন্টেন চালু করলো এখন। এই মন্দিরগুলো না বিকেলে আসাই ভালো, এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। লোটাস টেম্পল ঘুরে চলে আসলাম হচ্ছে প্রেম মন্দিরের সামনে। প্রেম মন্দির যেখানে, তার অনেকটা আগে টোটো আমাদের নামিয়ে দিয়েছে। সামনে নো এন্ট্রি দেখলাম, যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি প্রেম মন্দিরের দিকে। আচ্ছা, প্রথমে প্রেম মন্দিরে আমরা যাব না, তার থেকে বললো 200 থেকে 300 মিটার এগিয়েই হচ্ছে ইসকন টেম্পল আছে, সেইটাকে দেখব, তারপরে প্রেম মন্দিরে আসবো। এই হলো ইসকন মন্দির, কি সুন্দর দেখুন। এইদিকে ঢুকবো, প্রথমে বাঁ দিক দিয়ে শুরু করি। ফাইনালি আমরা
সন্ধ্যাবেলা সাজ দেখতে চলে এসেছি প্রেম মন্দিরের সামনে। প্রেম মন্দিরে লাইট দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয় প্রেম মন্দিরকে। এই জায়গাটা আপনারা আসলে কিন্তু সন্ধ্যাবেলাতেই আসার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যাবেলাতেই এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে। প্রেম মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই এবং বড় ব্যাগও নিয়ে যাওয়া যায় না, তবে এগুলি রাখার জন্য মন্দিরের বাইরে অনেকগুলি লকার রয়েছে। বৃন্দাবনে মূলত দু ধরনের মন্দির রয়েছে, পুরনো মন্দির এবং নতুন মন্দির। পুরনো মন্দিরগুলো সকালে ঘুরে নিন এবং নতুন মন্দিরগুলো মূলত লাইট সাউন্ড শোয়ের জন্যই বিখ্যাত, তাই এগুলিকে সন্ধ্যের পরে দেখাই ভালো। এই প্রেম মন্দিরের ভেতরে একটি লাইট অ্যান্ড সাউন্ড শোও হয়, এটা কিন্তু দেখতে একদমই ভুলবেন না। ভীষণ সুন্দর লাগবে এই প্রেম মন্দিরটাতে সন্ধেবেলা কাটাতে। প্রেম মন্দির দেখে বেরিয়ে একটা বাস ধরে এখানে গোবর্ধন পুরাস্তানা চাউরিয়া কি একটা নাম জায়গাটা, সেখানে নামিয়ে দিয়েছিল বাসটা। তো সেখান থেকে আমরা একটা টোটো নিয়েছি, এটা আমাদেরকে যেখানে আমাদের হোটেল আছে সেখানে নামাবে। তো আপনারা চাইলে এইভাবে শেয়ারে যেতে পারেন। এছাড়াও রিজার্ভের ব্যবস্থা আছে। মথুরা বৃন্দাবনের মধ্যে এই জায়গাটা সেরা, মানে অবশ্যই 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 মাস্ট রেকমেন্ডেড প্লেস। আমরা প্রেম মন্দির ঘুরে কিন্তু আবার মথুরাতে ব্যাক করে এসেছি। দুপুরবেলায় যেখানে আমরা খাবার খেয়েছিলাম ব্রিজবাসী বলে যে দোকানটায়, সেখানেই আবার ডিনার করতে এসেছি। ডাল মাখানি আর হচ্ছে বাটার নান অর্ডার করেছি, আর তার সাথে মথুরা বৃন্দাবনের ফেমাস পেড়া নিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, এই হোটেল থেকে এখনই চেক আউট করে বেরোবো। চেক আউট করে একটা টোটো ধরবো, টোটো ধরে আমরা যাব স্টেশন। আমরা এরপরে যাবো হচ্ছে দিল্লিতে, দিল্লির ভিডিও আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সোহেলিস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।